আচ্ছা ইকবাল, আমি কি খুব বেশি পুরনো হয়ে গেছি? আমার দিকে তাকাতেও কি ইচ্ছে করে না? অফিস থেকে মাত্রই বাসায় ফিরেছে ইকবাল। বিরক্তিকর জ্যাম ঠেলে ঘেমে কাদা কাদা হয়ে একটু ফ্যানের নিচে বসেছে। অমনি শিউলির প্রশ্নবাণ ছোড়া শুরু। ইকবাল বিড়বিড় করে বললেন, বিরক্তিকর, টোটালি বিরক্তিকর। শিউলি শুনলেন না, ফের প্রশ্ন করলেন, জবাব কই? ইকবাল ভ্রু কুঁচকে তাকালেন। তার কপালে ভেসে থাকা ভাঁজগুলো স্পষ্ট প্রকাশ করছে রাগের আভাস। তবুও শিউলি থামলেন না। উত্তরের আশায় এমনভাবে চেয়ে থাকলেন যেন এক্ষুনি না জানতে পারলে মরে যাবেন তিনি। ইকবাল জানে শিউলি ইদানিং বাচ্চা স্বভাবের হয়ে গেছে। অকারণে জিদ করা, একটুতেই ভাত খাওয়া বন্ধ করে দেওয়া, কান্নাকাটি করা, রাতে জেগে থাকা, এগুলো আগে কখনোই তার মধ্যে ছিল না। যবে থেকে ক্যান্সার এসে তার শরীরে বাসা বেঁধেছে, তবে থেকে শিউলি পাল্টে গেছে। এ যেন সেই চিরপরিচিত শিউলি নয়, এ এক অন্য শিউলি, যে ইকবালের কোনো পরিস্থিতি বুঝতে চায় না, ইকবালের থেকে এক পাক্ষিক ভালোবাসা চেয়ে যায়। অথচ এটা বোঝে না ভালোবাসা তাকেও দিতে হবে। সংসার জীবনের একটা পর্যায়ে এসে স্বামী স্ত্রীর ভেতর এক ধরনের তিক্ত ভাব জন্ম হয়। তখন দুজনের প্রতি দুজনের আন্ডারস্ট্যান্ডিং ব্যাপারটা আরো প্রখর করে তুলতে হয়, সময়কে সময় দিতে হয়। মাঝে মাঝে কিছু দূরত্ব ভালোবাসাকে গভীর করে তুলতে সক্ষম হয়। তবে সেটা অনেকেই বোঝে না। অহেতুক অভিযোগ, অভিমান, ঝগড়াঝাটি করে সম্পর্কটাকে তেতো করে তোলে। শিউলিও করছে, কিন্তু সেটা ওকে বোঝানোর ক্ষমতা ইকবালের নেই। কিছু বলতে গেলে ফ্যাচ ফ্যাচ করে কাঁদবে এবং বলবে, ইকবাল আগের মতো নেই, আগের মতো ভালোবাসে না। শিউলিও তো আগের মতো নেই। কই, ইকবাল তো এই নিয়ে কোনো প্রশ্ন তোলে না। যখন এসব সাত পাঁচ চিন্তা করতে ব্যস্ত ইকবাল, তখন শোনা গেল কোপানির শব্দ। ইকবাল চমকে তাকিয়ে দেখল শিউলির চোখে পানি। তিনি কাঁদছেন, বলছেন, আমি জানি ইকবাল, আমার প্রতি এতটাই বিরক্ত তুমি যে আমার কোনো কথার জবাব দিতেও ইচ্ছে করে না। ঠিক আছে, আমি বিরক্ত করব না তোমাকে আর। তুমি তোমার মতো টাইম স্পেন্ড করো। শিউলি উঠে চলে যাচ্ছিলেন। ইকবাল একটা হাত টেনে ধরে থামালেন, পাশে বসিয়ে বললেন, শিউলি, তুমি কি নিজেও পাল্টে যাওনি বলো? আগে অফিস থেকে এলে প্রতিদিন এক গ্লাস লেবুর শরবত পেতাম, এখন কি পাই? তুমি জানো না এই শহরের জ্যাম কতটা বিরক্তিকর, ক্লান্তিকর। বাসায় এসে একটু বিশ্রাম করতে চাই, সেটাও কি সম্ভব না? শিউলি মুখ নামিয়ে বললেন, আমার কোনো কাজ করতে ইচ্ছে করে না ইকবাল। আর যা করতে ইচ্ছে করে তা তুমি করতে দিবে না। কি করতে ইচ্ছে করে বলো আমাকে? ছবি আঁকতে ইচ্ছে করে, কিন্তু তুমি তো পছন্দ করো না। ইকবাল একটা নিঃশ্বাস ফেললেন। ছবি আঁকা সে পছন্দ করে না এটা ঠিক নয়। আসলে বিভিন্ন মানুষের পোর্ট্রেট আঁকাটা তার ভালো লাগে না, আর শিউলি সবসময় তাই আঁকত। এই জন্য সে মানা করত। ইকবাল ধীর সুরে বললেন, তুমি আবার ছবি আঁকতে চাও? শিউলি সঙ্গে সঙ্গে জবাব দিলেন, চাই। ঠিক আছে, আঁকো এখন থেকে, আমি আর মানা করব না, শুধু আমার সামনে না আঁকলেই চলে। শিউলি খুশি হওয়ার বদলে মুখটাকে আরো গম্ভীর করে বললেন, তুমি চাও আমি কিছু একটা নিয়ে ব্যস্ত হয়ে থাকি আর তোমাকে জ্বালাতন না করি, তাই না? তাহলে বুঝি ওই মেয়েটার সঙ্গে নির্বিঘ্নে কথা বলতে পারবে, সম্পর্কে এগোতে পারবে, তাই না? ইকবাল হতবাক। কষি একটা রামধমক দিতে দিতেও থেমে গেলেন। চট করে উঠে দাঁড়ালেন এবং হন্য পায়ে নিজের ঘরে ফিরে এলেন। শিউলিটা জাস্ট অসম্ভব। দিন দিন এত নেগেটিভ কি করে হচ্ছে কে জানে। শিউলি যাতে হাসি খুশি থাকে এই জন্যই তো তিনি তাকে ছবি আঁকতে বলেছেন। অথচ শিউলি কি বললো এটা? এক মাস ধরে শিউলির মনে নতুন সন্দেহ ঢুকেছে। তার মতে ইকবালের অন্য কারোর সাথে সম্পর্ক আছে। ইকবাল শিউলিকে ফেলে চলে যাবে না, তবে তার জন্য বসেও থাকবে না। শিউলির ভাগ্যে মৃত্যুর লেখা ছাড়া আর কিছুই নেই। তাই শিউলির মৃত্যুর পর সে ওই মেয়ের সাথে মুভ অন করবে অফিসিয়ালি। শিউলিটা আছে বলে তা পারছে না, নইলে অনেক আগে ইকবালের দ্বিতীয় বিয়ে হয়ে যেত। শিউলি এই ধরনের জিনিস কোথা থেকে পেয়েছে, কেন ভাবে, কেন সবসময় নেগেটিভ মাইন্ড নিয়ে ঘোরে, ইকবাল জানেন না। সে শুধু জানে এভাবে চলতে থাকলে শিউলি নয়, সে মারা যাবে একদিন। একটা রোগ সবকিছু এলোমেলো করে দিল তাদের মধ্যে। কেন এই ক্যান্সারটা হতে হলো, আর কেনই বা শিউলি এভাবে পাল্টে গেল? তাদের ভেতর একটি বাচ্চার শূন্যতা থাকলেও কখনো সেটাকে অপূর্ণতা মনে করেনি ইকবাল। সে সবসময় মানসিকভাবে শিউলিকে সাপোর্ট দিয়ে গেছে। বিনিময়ে এখন কি পাচ্ছে? চরিত্রহীন উপাধি। ইকবাল বিড়বিড় করে কিছু অশ্লীল বাক্য ছাড়লেন। হাত ঘড়িটায় 9টা বাজছে। রাত নেমেছে শহরের বুকে। যদিও রাস্তাঘাটে আলোয় পরিপূর্ণ, ঢাকা শহরের রূপ রাতের বেলা বেড়ে যায়, এমনটাই মনে হয় রাহুলের কাছে। সে বসে আছে একটা রুফটপ রেস্টুরেন্টে, অপেক্ষা করছে নীলিমার জন্য। ইদানিং এত ব্যস্ত থাকে মেয়েটা,
তার জন্য সময়ই হয় না। অনেক সময় রাতের বেলা ফোনে কথা হয় না। পেশেন্টদের জন্য বিভিন্ন পেশেন্ট রাতে ঘন্টার পর ঘন্টা ফোন দিয়ে কথা বলতে থাকে। নীলিমাও চুপচাপ শুনে যায় সেসব, কাউন্সিলিং করে। রাহুলের বিরক্তি লাগে, এই মেয়েটার মধ্যে এত ধৈর্য আসে কোথা থেকে। ঘড়ির কাঁটা ঘুরতে ঘুরতে 9:30 ঘরে এলো। নীলিমার দেখা নেই, ফোনটাও তুলছে না। রাহুল এবার বাসায় ফোন করলো, নীলিমার মায়ের নাম্বারে। আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? এই তো বাবা, আছি আলহামদুলিল্লাহ। তুমি ভালো তো? তোমার বাবা মা সবাই ভালো? জি আন্টি, সবাই ভালো আছে। আন্টি একটু নীলিমাকে ডেকে দেবেন, ওকে অনেকক্ষণ যাবত ফোন দিচ্ছি, ধরছেই না। নীলিমা তো এখনো চেম্বার থেকেই ফেরেনি রাহুল। রাহুল এবার চিন্তিত স্বরে বলল, ও আচ্ছা আন্টি, রাখছি তাহলে। ও বোধহয় আজ বেশি ব্যস্ত একটু। ভদ্রমহিলা কিছু বলার আগে রাহুল ফোন কেটে দিল। সবকিছু বিরক্ত লাগছে তার কাছে। নীলিমার এই অবহেলা দিন দিন বিষিয়ে তুলছে ভেতরটা। আচ্ছা, এই অভিমানগুলো জমা হতে হতে পাহাড় সমান হয়ে গেলে তখন কি ভালোবাসা ফিকে হয়ে যাবে? নাকি নীলিমাকে এভাবে মেনে নিয়ে রাহুল থাকতে পারবে সারা জীবন? রাহুল উত্তর পেল না। একটা দীর্ঘশ্বাস ফেলে সে বেরিয়ে এলো রেস্টুরেন্ট থেকে। নীলিমা বোধহয় আজ আর আসবে না। রাহুল বের হওয়ার মিনিট দুয়ের মাথাতেই নীলিমা এলো। দ্রুত পায়ে রেস্টুরেন্টে ঢুকে আশেপাশে কোথাও রাহুলকে দেখতে না পেয়ে বাইরে বেরোলো। ব্যাগ থেকে ফোন বের করে তড়িঘড়ি করে কল করতেই রিসিভ হলো ও প্রান্ত থেকে। হ্যালো রাহুল, তুমি কোথায়? নীলিমার কণ্ঠস্বর কাঁপছে, উদ্ভ্রান্তের ন্যায় ছুটে এসেছে সে এক প্রকার। রাহুল গম্ভীর মুখে বলল, পার্কটার পেছনে। ওদিকে চলে গেছো? আচ্ছা দাঁড়াও, আমি 2 মিনিটে আসছি। তোমার? রাহুলের বলা হলো না। নীলিমা ফোন কেটে দিয়েছে ততক্ষণে। আলো আধারের মধ্যে একটা বেঞ্চে বসে রয়েছে দুজনে। কারো মুখে কথা নেই, দুজনেই চুপচাপ বসে কি যেন ভাবনায় মত্ত। রাহুল আনমনে ফোন চাপছিল। নীলিমা অপলক রাহুলকে দেখে নিল। তিমিরাচ্ছন্ন আকাশ, নির্মল বায়ু মনের সব অশান্তি দূরে উড়িয়ে নেয়। তবুও আজ কেন জানি শান্তি লাগছে না নীলিমার। মনটা অকারণেই খারাপ হয়ে আছে বেশ। নীলিমা ডাকলো, রাহুল। রাহুল ফোন থেকে নজর সরিয়ে নীলিমার দিকে চাইল, মুখে কিছু বলল না। নীলিমা মিনমিনিয়ে বলল, আমার উপর খুব রেগে আছো? আমি সরি। একটা পেশেন্ট ছিল, 4বার সুইসাইড করার চেষ্টা করেছিল। তাকে সামলাতে গিয়েই। আর ফোনটা সাইলেন্ট ছিল, খেয়াল করিনি। রাহুল শুধু বলল, ইটস ওকে। তারপর মুখ ঘুরিয়ে আবারও ফোনের দিকে তাকালো। নীলিমা উকি দিয়ে দেখার চেষ্টা করলো, কিন্তু রাহুল বেশ খানিকটা দূরে বসায় ফোনের স্ক্রিনে কি দেখছে তা দেখা সম্ভব হলো না। সে হতাশা মিশ্রিত একটি দীর্ঘশ্বাস ফেলে ফের বলল, রাহুল, আজকে একজন পেশেন্ট এসেছিল আমার কাছে। ওনার ক্যান্সার হয়েছে, তাই ওনার হাজবেন্ড ওনাকে ছেড়ে অন্যদিকে ঝুঁকে গেছে। উনি কাঁদছিলেন খুব। আমার তারপর থেকেই মনটা খারাপ। রাহুল তাকালো, তাকিয়ে ফোনটা পকেটে ভরে ফেলল। নীলিমা হঠাৎ ছলছল চোখে বলল, তুমি কি কোনোদিন আমার উপর থেকে ইন্টারেস্ট হারিয়ে ফেলবে? ঝুঁকে যাবে অন্যদিকে? 6 বছরের সম্পর্কটাকে মিথ্যা প্রমাণিত করবে? রাহুল ভ্রুবিলাস করে বলল, পাগল তুমি? সবার সাথে নিজের পরিস্থিতি মিলাও কেন? এই দুনিয়াতে যেমন ভালো মানুষ আছে তেমন খারাপ মানুষও তো আছে, তাই না? হাতের 5 আঙ্গুল যেমন সমান না, তেমন সবাইকে এক পাল্লায় ওজন করা উচিত না। আমি কেমন তা কি জানো না? নীলিমা মনে মনে উত্তর দেয়, জানতাম, তবে এখন মনে হয় জানি না। তোমাকে ভীষণ অচেনা লাগে রাহুল। রাহুল বলল, কি হলো, কি ভাবছো? না কিছু না। কি যেন বলছিলে? বলছিলাম আমি তোমাকে ফেলে কোথাও যাব না। তুমি হলে গিয়ে ঘর। মানুষ ঘুরতে যাক, শপিং এ যাক, বেড়াতে যাক, যেখানেই যাক, তাকে কিন্তু ঘরে ফিরে আসতেই হয়, হয় না? নীলিমা মুচকি হেসে বলল, হয়। তেমন আমিও সবসময় তোমার কাছে ফিরে আসি। তোমার উপর রাগগুলোকেও মাটি করে দিয়ে ফিরে আসি। কখনো মুখ ফিরিয়ে নেওয়ার চেষ্টা করি না। এরপরও তুমি বলবে আমি তোমাকে ছেড়ে চলে যাব? নীলিমা হাসছে, তার কাছে এই প্রশ্নের কোনো উত্তর নেই। শিউলির ঘুম ভেঙে গেছে, বুকটা ধুকপুক করছে কেন যেন। তিনি পাশ ফিরে ডিম লাইটের আবছা আলোয় দেখলেন বিছানা খালি। বাথরুমের ভেতর থেকে শব্দ আসছে, ফিস ফিস শব্দ, যেন ইকবাল কারোর সাথে ফোনে কথা বলছে। শিউলির বুক ভেঙে গেল। মনে হচ্ছে ধারালো কিছু দিয়ে ক্রমাগত ক্ষত বিক্ষত করে তোলা হচ্ছে ভেতরটা। রক্তাক্ত হৃৎপিণ্ড নিয়ে সে অবসর নিয়ে উঠে দাঁড়ালেন। এক ছুটে চলে এলেন বাথরুমের দরজায়। আজ যেন সব ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। শিউলি চিৎকার করে ইকবালকে ডাকতে লাগলেন। সেই সাথে দরজায় এমন ভাবে কিল ঘুষি মারতে লাগলেন, পারে না দরজাটাই ভেঙে ফেলেন। 1 মিনিটের মাথায় ইকবাল দরজা খুললেন। তার হতচকিত মুখ, প্রশ্নবিদ্ধ চোখে তাকিয়ে আছেন শিউলির দিকে। শিউলির সেসব দেখার সময় নেই।
তিনি পাগলের মতো ইকবালের সারা শরীর হাতিয়ে দেখছেন মোবাইল বের করে আনার জন্য, কিন্তু কোথাও ফোন না পেয়ে ইকবালকে ঠেলে বাথরুমের ভেতর ঢুকে গেলেন। কার সাথে কথা বলছিলে তুমি? আমাদের মাঝখানে কাকে এনেছো তুমি? কে সেই তৃতীয় ব্যক্তি যে তোমাকে আমার কাছ থেকে কেড়ে নিবে? বলো আমাকে, আমি জানতে চাই। ছুরি মারলে সামনে থেকে মারো, কেন পেছন দিক থেকে আঘাত করছো? আমি সব জানতে চাই, আমার সব প্রশ্নের উত্তর চাই। শিউলি যেন পাগল হয়ে গেছেন, রাগে গজগজ করতে করতে পুরো বাথরুমে চিরুনি অভিযান চালালেন। আশ্চর্যের বিষয়, কোথাও ফোন পেলেন না তিনি। এবার ইকবালের মুখোমুখি দাঁড়ালেন। ইকবাল অবাক চোখ মেলে তাকিয়ে শিউলি চিবিয়ে চিবিয়ে বললেন, ভাজা মাছটা উল্টে খেতে জানো না, এরকম ভাব করে লাভ নেই। আমি জানি তুমি প্রতিদিন রাতে আমি ঘুমিয়ে যাওয়ার পর ফোন নিয়ে বাথরুমে ঢোকো, তারপর ঘন্টার পর ঘন্টা কথা বলো ওই মেয়ের সাথে। আজকেও কথা বলছিলে না? সেই মেয়েটা কে বলো আমাকে, আজকে তোমাকে বলতেই হবে। ইকবালের প্রচন্ড মাথা ধরেছে, দিনেও শান্তি নেই, এখন রাতেও শান্তি পাচ্ছেন না। শিউলির এসব অহেতুক সন্দেহ, ক্যাচাল, পাগলামি সহ্যের বাইরে চলে যাচ্ছে। তিনি পারছেন না শিউলির সঙ্গে একই ছাদের তলায় বাস করতে, কিন্তু এখন আর থাকতে ইচ্ছে করে না। সব ফেলে অনেক দূরে কোথাও চলে যেতে ইচ্ছে করছে। এর মানে এই না তিনি শিউলিকে ভালোবাসেন না। ভালোবাসেন, যথেষ্ট ভালোবাসেন, কিন্তু তার কোনো মর্যাদায় শিউলি দেয়নি, বরং নিত্য নতুন কাহিনী সৃষ্টি করছে, ইকবালের শান্তি নষ্ট করছে। এভাবে আর যাই হোক, এক ছাদের তলায় থাকা যায় না। একত্রে থেকে তিক্ততা বাড়ানোর চাইতে যার যার সম্মান নিয়ে দূরে থাকা অনেক ভালো। ইকবাল মনে মনে সিদ্ধান্ত নিলেন তিনি শিউলির সাথে এই বিষয়ে কথা বলবেন। ইকবাল নরম গলায় বললেন, ঘরে আসো, তোমার সাথে আমার কথা আছে। কি কথা? যা বলার এখানেই বলো। এটা কেমন তোর জেদ শিউলি? তুমি এরকম পাগলের মতো আচরণ কেন করো সবসময়? শিউলি তাচ্ছিল্য নিয়ে বললেন, এখন তো আমাকে পাগল বলতেও গায়ে বাঁধে না তোমার। আমি পাগল, আমি রোগী, এসব বাহানায় আমাকে দূরে না ছুড়ে সত্যিটা বলে দিলেই তো হয়। আমিই চলে যাব না হয়। শিউলির চোখ ছাপিয়ে জল পড়ছে। ইকবাল নিজের ক্রোধ সংবরণ করতে পারছেন না কিছুতেই। শিউলি, তোমাকে আমি লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, এভাবে সংসারটাকে নষ্ট করো না। আমাদের মধ্যে তৃতীয় কোনো কিছু থেকে থাকলে সেটা তোমার জেদ, সন্দেহ এবং মুখের জাতা ভাষা, এগুলোই তোমার থেকে আমাকে দূরে সরিয়ে দিচ্ছে। যদি চাও একই ছাদের তলায় বসবাস করতে আমাকে নিয়ে, তাহলে নিজেকে নিয়ন্ত্রণ করো, ঠিক হও, আমার উপর থেকে সন্দেহ ছাড়ো। আর নইলে আমার আলাদা বাসা দেখতে হবে। চিন্তা করো না, তোমার যত খরচ লাগবে সবই আমি দেব। ইকবাল থামলেন, কপালের দুপাশের রগ ফুলে উঠেছে, ভীষণ যন্ত্রণা হচ্ছে মাথায়। তিনি উত্তরের অপেক্ষা না করেই ঘরে চলে এলেন। বিছানার একপাশে বসতেই তার মুখোমুখি এসে দাঁড়ালেন শিউলি। ইকবাল তাকালেন, শিউলির চোখে মুখে অমাবস্যার অন্ধকার যেন। শিউলি অস্ফুট স্বরে বললেন, সব প্ল্যান করেই ফেলেছ না? ইকবাল ভ্রু কুঁচকে বললেন, কিসের প্ল্যান? আমাকে ছেড়ে চলে যাওয়ার। তা কার সাথে আলাদা বাসা নেবে? ওই মেয়ের সঙ্গে? ওকে তুমি বিয়ে করবে ইকবাল? ও তোমাকে বাচ্চা দিতে পারবে তো? এসব তুমি কি বলছো শিউলি? তোমার মাথা সত্যিই ঠিক নেই। জাস্ট স্লিপ রাইট নাও, নো মোর টক। আগামীকাল সকালে তোমার সাথে ফাইনাল কথা হবে আমার। উহু, হবে না, আমি তোমার কোনো কথাই আর শুনতে চাই না। তুমি অন্য মেয়েকে নিয়ে ঘর বাঁধবে আর আমি সেটা দেখবো চেয়েছে? আমার বুকে অত বড় পাথর নেই, আমি সহ্য করতে পারবো না। শিউলি কেঁদে ফেললেন। ইকবাল যার পরনায় বিরক্ত। একটা মানুষের মস্তিষ্ক কতটা নেগেটিভে নামতে পারে সে দেখে অবাক হচ্ছে প্রতিবার। বেডসাইড টেবিলের ড্রয়ার থেকে ফোন বের করলেন ইকবাল, নিজেরটা। শিউলিকে দেখিয়ে বললেন, আমার ফোনটা এই টেবিলের ভেতর ছিল, আমি বাথরুমে কোনো ফোন নিয়ে যাইনি শিউলি, ফর গড সে ট্রাস্ট মি। শিউলি চোখ মুছলেন, তারপর ধীর স্বরে বললেন, ও, এর মানে তুমি আরেকটা নতুন ফোন কিনেছো যেটা দিয়ে এসব আকাম কুকাম করো না? তা কই সেই ফোন? বাথরুমের ভেতরে লুকিয়ে রেখেছো? কতদিন লুকিয়ে রাখবে ইকবাল? আমি কিন্তু একদিন ঠিকই পেয়ে যাব। ইকবাল দীর্ঘশ্বাস ফেললেন। শিউলির সঙ্গে এক মুহূর্তও এক বিছানায় থাকবেন না তিনি। মুহূর্তে সিদ্ধান্ত নিয়ে ফেললেন। বিছানা থেকে একটা বালিশ তুলে নিয়ে গটগট করে চলে গেলেন অন্য ঘরে।